চিঠিটা বুকের মাঝে জড়িয়ে হাউমাউ করে কাঁধে ত্রিধা। আগে কেন খুললো না এই বক্সটা? এত বড় বোকামি কিভাবে করলো? এখন কি করবে ত্রিধা? কাকে নিয়ে বাঁচবে? সাতকুলেও যে কেউ রইল না। নিশ্চল নিস্তব্ধ কৌশিকের মাথাটা পুনরায় উঠিয়ে বুকের মধ্যিখানে নিয়ে আঁকড়ে ধরে। সারা মুখ জুড়ে অথর ছুঁয়ে দেয়। কাঁদতে কাঁদতে আওড়ায়, আমায় ক্ষমা করুন, ভুল করেছি আমি। ভালোবাসি আপনাকে। বোকা ত্রিধা আজীবন বোকাই রয়ে গেল। শেষ পর্যন্ত নিজের ভালো থাকাটা নিজেই কেড়ে নিল। হৃদিত ভাইয়া ঠিক বলতো, আমি আসলেই গর্ধব। পরপরই নিজের অক্ষত হাত দুটোর দিকে তাকায়। নিজের সর্বশক্তি দিয়ে দেয়ালের সাথে ক্রমাগত আঘাত করে। একদম থেতলে রক্তাক্ত হাতেই থামে। মৃত কৌশিককে বুকে নিয়ে রাতভর গুনগুনিয়ে কাঁদে। নিশির শেষ প্রহর, অকস্মাৎ কান্না থামায় ত্রিধা। কি যেন ভাবে অত্যল্প। পুনরায় উঠে যে একটা কলম এবং নোটপ্যাড নিয়ে আসে। রক্তজমা হাতে অগোছালো ভাবে লিখে, আমাকে এবং আমার কৌশিককাকে পাশাপাশি দাফন করবে আয়াস ভাইয়া। অনুরোধ রইল তোমার নিকট। আমার শেষ অনুরোধ রাখবে তো? লেখা শেষ হতে অল্পক্ষণ চুপ থেকে খিলখিলিয়ে হেসে ওঠে ত্রিধা। সে অস্বাভাবিক হাসির গুঞ্জনে বদ্ধ ঘরের পরিবেশ ক্রমশ ভারী করে তোলে। মনে হয় মনে হয় কোনো অশরীরে নিজের সব হারিয়ে প্রকৃতির সাথে আনন্দে মেতেছে। এই আনন্দ অফুরন্ত, সত্যিই তাই। যার কেউ নেই, তার দুঃখ দেবার মানুষ নেই, দুঃখও নেই। জীবন বড্ড সুখের। সহসা হাসি থামিয়ে কৌশিকের রিভলভারটা নিচের হাতে তুলে নেয় ত্রিধা। মুচকি হাসে। কৌশিকের কানের কাছে অধর এগিয়ে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, শুনুন কৌশিককা, আপনাকে কবুল, আপনার ভালোবাসা কবুল, আপনার সকল পাপ কবুল। আমি ব্যতীত আমি আর কারো নয়। নতুন কোনো রূপে নতুন কারো মাঝে আবার আমাদের জন্ম হোক। আপনার জীবনের সকল অপূর্ণতা পূর্ণতার অনিলে ছেয়ে যাক এই জীবনে। আলবিদা। সেকেন্ড পেরোতেই বদ্ধ ঘর থেকে বুলেটের শব্দ ভাসমান হয়। বিটপির উচ্চ শাখায় বসে থাকা বিহঙ্গগুলো ভয়ার্ত হয়। নিজেদের গুটিয়ে নেয়। পরক্ষণেই পাখা ঝাপটাতে ঝাপটাতে শব্দ তুলে ছুটে চলে যায়। ত্রিধা নিথর দেহখানা কৌশিকের নিস্পন্দ লাশের পাশেই পড়ে রয়। একছাড়া কপত কপতের ভালোবাসার মুক্তি হয়। অবশেষে দুটো আত্মার গন্তব্যস্থল এক হয়। কৌশিকের কথা ভুল প্রমাণিত করে দেয় ত্রিধা নামক অভাগীটা। কিছুক্ষণ আগেও মেয়েটা একার একটা জীবন সুন্দর চেয়েছিল, একটু সুখে বাঁচতে চেয়েছিল। অথচ এখন, আহ কি নিদারুণ নিষ্ঠুর ভাগ্য! অদূর থেকে ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। নিগুড় তমিশ্রে ছেয়ে আছে চারপাশ। রাত পোহালেই সকাল। সে অনাকাঙ্ক্ষিত দিনের সূচনা। আজ হৃদিতের ফাঁসির দিন। কথাটা ভাবতেও যেন বুক কাঁপছে থরথর। মেহরিমা পরীকে বুকে জড়িয়ে বিছানায় বসে আছে। নেত্রযুগল দিয়ে বাড়িধারা নেমেছে, নীরবে চোখের জল ছড়াচ্ছে মেয়েটা। এই জীবন ক্রমশ দুর্বিষহ ঠেকছে। ওই দিনের পরে আর দেখা হয়নি হৃদিতের সাথে। যে মানুষটা খাবার শেষের জায়গায় নিজের ব্যবহৃত জিনিস নিয়ে অমন নাকচে ছিল, সেই মানুষটা দিনের পর দিন ওই বদ্ধ রুমে কিভাবে দিন কাটাচ্ছে। মানুষটা নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। মেহরিমার মতো বোধহয় উনিও নিরুপায়। আয়েশের থেকে শুনেছে মেহরিমার হৃদিতের শরীর একদম শুকিয়ে গেছে, খেতে পারে না ওখানকার খাবার। বুক ফেটে কান্না আসে মেহরিমার। তন্দ্রাচ্ছন্ন পুরীর দিকে দৃষ্টি স্থির রাখে। কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে আওড়ায়, তোর বাবাকে বাঁচাতে ব্যর্থ হলে ক্ষমা করে দিস তোর মাম্মাকে। জীবনে প্রথমবার তোর নানিমণির দেয়া শিক্ষার বিপরীতে যে পাপের সঙ্গ দিয়েছিলাম। তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চেয়েছিলাম। ভালোবাসা হারানোর কষ্ট সহ্য করতে পারবো না বলেই এত বড় সিদ্ধান্তে অটল হয়েছিলাম। অথচ ভাগ্যে আমার এটাই ছিল। মেহরিমার কান্নার বেগ বাড়ে। আর কিছু বলতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। ঘড়িতে ৫টা ১০। হৃদিতের হাত চোখ বেঁধে দুজন কনস্টেবল কারাগারের পেছনের দিকে এনে রেখে গেছে। আশেপাশে কেউ নেই। এপাশে বড় বড় গাছের মেলবন্ধনে তৈরি সুবিশাল বাগান। মশার কামড়ে খেতে খেতে অতিষ্ঠ হৃদীপ। প্রকৃতির অন্ধকার তখনও কাটেনি। তৎক্ষণাৎ কেউ একজন পেছন থেকে এসে হাত আর চোখ দুটো খুলে দেয়।
আধা ঘন্টার মতো এমনভাবে বন্ধ আখিতে দাঁড়িয়ে থাকায় প্রথমে তা মেলে তাকাতে পারে না। আস্তে ধীরে লোচনদয় খুলে তাকায়। চোখের সামনে তিনটা মানব ছায়া স্পষ্ট হয়ে। হঠাৎ পরিচিত এক নারী কণ্ঠ শুনতে হৃদিত নড়ে চড়ে দাঁড়ায়। অধরে মুচকি হাসি ফুটে ওঠে। চোখ তুলে নারী পতনে দৃষ্টি রাখে। সাথে সাথে ওর নারী বুকে স্থান পায়। ওকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। রিদিত বাবা, আমার রিদিত, আমার আরেক ছেলে, আজ তোমার মুক্তি। মেহা অপেক্ষায় আছে তোমার। দ্রুত যাও, বাগানের ভেতর দিকে রাস্তা দিয়ে যাও। যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছাড়ো। সব ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে। আজকে পর থেকে এই দেশ সহ দেশের মানুষের উপর থেকে সকল পিছুটান উঠে নাও। নিজেদের মতো করে বাঁচবে। তোমার মেহু আর পরি ছাড়া কেউ নেই। কথা শেষ করে হৃদিতের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। ইশারায় পালিয়ে যেতে বলে। হৃদিতের চোখ ছোড়া ছলছল করে ওঠে, কিন্তু এই ছাড়া ছাড়ার কোনো উপায় নেই। এলোমেলো পায়ের সামনে এগোয়। অকস্মাৎ পা ছোড়া থামিয়ে এক ঝলক পিছু ফিরে তাকিয়ে অতি পরিচিত তিনটা মুখাবয়ব শেষবারের মতো দেখে নেয়। আপনি জিতেছেন। একজন অবলা নারীর তেজস্বী রূপ আমার স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে। ভালো থাকবেন। কোনো প্রকার সাহায্য লাগলে আমি আছি। আর কখনো এই দেশের মাটিতে পা রাখবেন না। অ্যান্ড ইয়েস, আমার পাশে দাঁড়ানো এই বজ্জাত পুরুষ আপনাদের ভেতরের সকল কথা বলেছে। মানুষ হিসেবে উনি যেমনই হোক না কেন, বন্ধু হিসেবে 100তে 100। কথায় ইতি টেনে হাসে ছেলেটা। হৃদিত ফিরে এসে বুকে জড়িয়ে নেয় পাশে দাঁড়ানো মধ্যবয়স্ক পুরুষটাকে। আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো আমি। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। এবার নিজের জন্য কাউকে খুঁজে নিয়েন। এভাবে আর কতকাল একা থাকবেন? অবনী শেখেরা দ্বিতীয়বার কাউকে ভালোবাসে না। তুমি সাবধানে থাকো বাবা, আমি ভালো থাকবো। বুকে জড়িয়ে রাখা মানুষটার শরীর থরথর করে কাঁপছে। উনি যে কাছে বোঝা যাচ্ছে। হৃদিতার কিছুক্ষণ বুকে জড়িয়ে রেখে ওনাকে ছেড়ে দেয়। এতক্ষণে শত্রু থেকে মিত্রে পরিণত হওয়া ছেলেটার মুখোমুখি দাঁড়ায়। ছেলেটা নিজেই জড়িয়ে ধরে হৃদিতকে। পিঠ চাপড়ে নীরবে নিভৃতে আশ্বাস দেয়। আশ্বাসটুকু হৃদিতের ভীষণ প্রয়োজন ছিল। হৃদিতকে ছেড়ে দিয়ে আর দাঁড়ায় না। এখানে আর মিনিট দুয়েক দাঁড়ালে নিজের কঠিন সত্তাটা ভেঙে গুড়িয়ে যাবে। সবার থেকে ইশারায় বিদায় নিয়ে সামনের দিকে পা চালায়। পেছন থেকে ভেসে আসে কাতর পুরুষশালী স্বর। ত্রিধা, কৌশিক আর বেঁচে নেই এই পৃথিবীতে। নিজেদের মুক্তি দিয়েছে। ইনভেস্টিগেশনের দায়িত্বে আমি আছি, অথচ এই মৃত্যুর কোনো ইনভেস্টিগেশনই হয় না। কথাটা শ্রবণেন্দ্রিয়ে ঝংকার তুলতে হৃদিতের পদযুগল নিজে থেকে থেমে যায়। কথাটা ঠিক বিশ্বাস করতে পারে না। ত্রিধু যথেষ্ট ধৈর্যশীল একজন মেয়ে। এমন কাজ কখনোই ওর দ্বারা সম্ভব নয়। ও তো বোকা, নিষ্পাপ, প্রাণোচ্ছল ছিল। একা বাসা থেকেও বের হতে ভয় পেত। কেউ সাথে না গেলে কেঁদে পুরো বাড়ি ভাসাতো। পরে তাইফ অথবা তাবান সঙ্গে যেত। সেই ছোট্ট ত্রিধু একা একা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল? কারো কথা একটাবার ভাবলো না? ছোট্ট ত্রিধু এত বড় কবে হয়ে গেল? হৃদিতের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ কারাগারের ভেতর থেকে হইচইয়ের শব্দ ভেসে আসে। পালান হৃদিত চৌধুরী, কোনো প্রকার পিছুটান রাখবেন না। আপনার বোন ওপারে ভালো আছে। হৃদিত পিছু ফিরে তাকানোর ফুরসত অবধি পায় না। দিকে দিক ভুলে ছুটে চলে। নিজেকে বাঁচাতে হবে। অ্যানাবেলার একটা সুন্দর সংসারের স্বপ্ন পূরণ করতে হবে। পরীকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে। কাঁদতে কাঁদতে দৌড়ায় ছেলেটা। এমন ভাগ্য আর কারো না হোক। হৃদিত এতটাই অভাগা ভাই যে ওর পরিচয় সমতুল্য বোনকে এক ঝলক জীবনের শেষ দেখাটাও দেখতে পারল না। জানা যায় শরিক হতে পারল না। একটাবার জড়িয়ে ধরে জীবন বোনকে শেষবারের মতো ভালোবাসার কথাটা বলতে পারল না। ত্রিধু কখনোই জানতেও পারল না ওর গোমরামুখ ভাইটার পৃথিবী ছিল ও। ওকে ইপটিজিং এর দোষে কত পশুর প্রাণ নিয়েছে ওর ভাইটা। সবটা আজীবন অজানাই থেকে যাবে বোকা ত্রিধুর নিকট। একজন ভাইয়ের জীবনে এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? অন্য সময় হলে ত্রিধু নামক শাকচুন্নি এগুলো জানলে নিশ্চয়ই কেঁদে কোটে ভাসাতো। অভিমান করতো ভাইয়ের উপর। আফসোস সব শেষ।
সেই সুযোগ আর নেই। ইহজীবনের সকল মায়া ত্যাগ করে সম্পর্কের পিছুটানের ইতি টেনেছে ছোট্ট ত্রিধু। এই যাতনায় মোড়ানো জীবনটাকে মুক্তি দিয়েছে সে। মনের কষ্ট বুঝে এতই বড় যে আজীবন বয়ে বেড়ানোর মতো দুঃসাহস সবাই করে না। ত্রিধিও সেই সাহস করেনি। আল্লাহর দেওয়া ছোট্ট জীবনের সমাপ্তি ঘটেছে 2023 সালের মাঝামাঝি। সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ডের উরি হ্রদের তীরে দুজন নারী পাশাপাশি বসে আছে। সুইজারল্যান্ডের একটা ক্ষুদ্র পর্বতময় দেশ। এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক আল্পস পর্বতমালার কিয়দংশ নিয়ে গঠিত। এখানে পর্বত, পাহাড়, নদী ও হ্রদে বিচিত্র সমাহার ঘটেছে। দুজন নারীর মাঝে বয়সের তফাৎ পরিলক্ষিত। একজনের বয়স 25 ঊর্ধ্ব, অপরজনের বয়স 60 ঊর্ধ্ব। 25 ঊর্ধ্ব বয়সী নারীর শরীরে কালো বোরখা, হিজাব, নিকাব জড়ানো। চোখ দুটো ব্যতীত কিছুই দেখার উপায় নেই। অপরজন খ্রিস্টান ধর্মের অনুসারী। সময়ের দিনের শেষ প্রহর। পশ্চিমাকাশে লালিমা আভা দিনের বিদায় বেলা দিব্যি জানিয়ে চলেছে। অল্প বয়সী নারীর নির্লিপ্ত দৃষ্টি দূরাকাশে নিবিষ্ট। এক দৃষ্টিতে তাকিয়ে গোধূলি লগ্ন উপভোগে ব্যস্ত। মেয়েটা কিছুক্ষণ আগে নিজের জীবনে 5 বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনার সবটা শুনিয়েছে পাশে বসে থাকা আন্টিকে। তখন সাল ছিল 2018। পাশে বসা মধ্যবয়সী নারীর দৃষ্টি নিবদ্ধ অল্প বয়সে খুব সব খুয়ে সর্বহারা নির্হারা মেয়েটার দিকে। এতটুকু বয়সে নিজের সব হারিয়ে প্রাপ্তির খাতায় আহামরি কিছুই নেই। এত মিষ্টি মেয়েটার ভাগ্য এতটা নিষ্ঠুর ভাবতেই ওনার চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে পড়ে। ফুপিয়ে কেঁদে ওঠেন। মেহুমা, তুমিও ত্রিধাকে শেষবার দেখতে পেরেছিলে না? মেহরিমা এতক্ষণে দৃষ্টি ফিরিয়ে আনে। ওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। মুখটা নিকাবের আড়ালে থাকে উনি সেই হাসি দেখেন না। আমার ত্রিধু ছলনাময়ী আন্টি আমায় কথা দিয়েছিল আমার মৃত্যুর আগ অবধি আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। ও কথা দিয়ে তা রাখেনি। আমিও ওর সাথে শেষ দেখা করিনি। কষ্ট আমি একা কেন পাবো? ও নিজেও একটু পাক। মেহরিমা কণ্ঠের কম্পন ভদ্র মহিলা খুব করে অনুভব করেন। বোকা মেয়ে, তোমার ত্রিধু সকল কষ্টের থেকে মুক্তি পেয়েছে। ওরা ওপারে ভালো আছে। সৃষ্টিকর্তা ওদের ভালো রাখুক। ভালো থাকতেই নিজেকে মুক্তি দিয়েছে আমার বোকা ত্রিধু। মেহুমা, তোমার মা কোথায়? তাকে নিয়ে যে কিছু বললে না? অমন একজন সাহসী নারীর সাথে দেখা করতে পারলে এক বুক শান্তি পেতাম। সেই সুযোগ আমাকে করে দিবে? ওনার কণ্ঠে আকাশসম আগ্রহ প্রকাশ পাচ্ছে। এই কথার পৃষ্ঠে মেহরিমা একদম নিশ্চুপ হয়ে যায়। একটা শব্দ উচ্চারণ করে না। হ্রদের স্বচ্ছ নীল পানিতে দৃষ্টি স্থির রাখে। সময় পেরোয়। অকস্মাৎ নিচে থেকে তাচ্ছিল্যের স্বরে বলে, মেহরিমারা ফেলনা আন্টি। তাদের খুব সহজেই ছুঁড়ে ফেলে রেখে চলে যাওয়া যায়। মা আমায় ফাঁকি দিয়ে চলে গেছে নিজ গন্তব্যে। মা তার নীলাক্ষীকে ভুলে গেছে। মেহু এখন একা আন্টি। আর কেউ মেহুকে নতুন করে বাঁচতে শেখায় না। মেহু ভেতর থেকে মরে গেছে অনেকগুলো বছর হলো। কেবলমাত্র জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। এহেন কথাই ভদ্র মহিলা আটকে ওঠেন। বলো কি মেহু, এসব কবে হলো? এতগুলো বছর কখনো তো বললে না এমন কিছুই। ক্যালেন্ডারের পাতায় 2020 সাল। আমি এখানের বাসিন্দা। তখন মায়ের সাথে শেষ কথা হয়েছিল রাতে। পরদিন আমাকে একা করে রেখে আল্লাহর কাছে চলে যান। মায়ের মুখের শেষ কথাটা আমি পাইনি। তাকে শেষবারের মতো ছুঁতে পারিনি। সেই সাধ্য আমার ছিল না। দুটো ভালো মন্দ কথা বলতে পারিনি। আমার মতো এত অভাগী কে হয় আন্টি? এতক্ষণে চোখ জোরে জল চিকচিক করে ওঠে। তবে নিজের কঠিন সত্তার কাছে অনড় মেহরিমা। একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে থাকা ফোন থেকে সময় দেখে নেয়। মাগরিবের আজান দেওয়ার সময় আসছে। ও উঠে দাঁড়ায়। ভদ্র মহিলাকে কিছু বলার সুযোগটুকুও দেয় না। নিজে থেকে পুনরায় বলে, আন্টি চলুন, অনেক বেজে গেছে। আমার বিচ্ছু বাহিনী ওর বাবার কাছে কি করছে কে জানে। এতক্ষণে ওনাকে জ্বালিয়ে মারছে বোধহয়। মেহরিমার কথায় ক্রন্দনরত বদনে মুচকি হাসেন। তোমার বিচ্ছু বাহিনী তাদের বাবাকে পেলে আর কিছু চায় না, আনন্দেই আছে দেখো গিয়ে।
তা ঠিক বলেছেন। পরি আমার কথা একটু শুনলেও মেহরাজ মৌনতা ওদের বাবা ছাড়া কিছুই বোঝে না। ভদ্র মহিলা হেসে মেহরিমার সাথে বাসার দিকে পা চালায়। অনেকক্ষণ হয়েছে দুজনে একটু হাঁটতে বেরিয়েছে। 5 বছরে এই প্রথম মেয়েটা নিজের জীবন নিয়ে সবটা বলল। ভদ্র মহিলা মুখে হাসি ফুটিয়ে তুললেও ভেতরে ভেতরে যন্ত্রণায় পিষ্ট হচ্ছেন। মেহরিমার এমন পরিণতি উনি একদমই মেনে নিতে পারছেন না। আর হৃদির ছেলেটাকে দেখে কখনোই ওনার 1 সেকেন্ডের জন্য মনে হয়নি এই পৃথিবীর সম কষ্ট বুকে লুকিয়ে বেঁচে আছে। সত্যি মানুষের বাইরে দেখে ভেতরে উপলব্ধি করা যায় না এমন কত শত মানুষ আমাদের আশেপাশে আছে যারা নামমাত্রই বেঁচে আছে। বাঁচতে হবে তাই নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসটা বেইমানি করলে আল্লাহর কাছে উড়াল দিবে। কবরস্থানে থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে শার্লিন। আঁখিজোড়া তীব্র বাড়িধারার কবলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। ভেতরের কবর জিয়ারত করছে জায়ান। দুই দিন আগে আবারও বাংলাদেশে এসেছে শার্লিন। 2018 সালের পর প্রতি মাসে 2 দিনের জন্য বাংলাদেশে আসে মেয়েটা, শুধুমাত্র এক পলক নিজের না হওয়া ভালো মানুষটার জন্য, মানুষটাকে দেখতে। জায়ান নিজ দায়িত্বকে সঙ্গে করে কবরস্থানে নিয়ে আসে। সে 2018 সালে ইভান নিজেই নিজের মতো করে প্রমাণ কাটছাট করে জায়ানকে নির্দোষ প্রমাণ করেছে। অপরাধী হৃদিত চৌধুরী পলাতক এবং কৌশিক তালুকদার মৃত। কেসের সমাপ্তি টানা হয়েছে। ফাইলটা হয়তো অবহেলায় পড়ে আছে কোনো এক ফাইলের সুবিশাল স্তূপের নিচে। দুটো কবর। কবরের এক পাশের দেয়ালে স্পষ্ট দেখা যাচ্ছে দুটো নাম। জলজল করছে নামগুলো, কৌশিক তালুকদার ও ত্রিধা চৌধুরী। দুজন খুব সুখে আছে বোধহয় ওখানে। এতগুলো মানুষকে কাঁদিয়ে আদতে সুখে থাকা যায়? কি হতো যদি কৌশিক শার্লিনের ভালোবাসা গ্রহণ করত? ওকে ভালোবাসলে আজ দুজনের জীবনটা অন্যরকম হতো। শার্লিনের কান্নার বেগ ক্রমশ বাড়ে। কখন যে জায়ান পাশে এসে দাঁড়িয়েছে মেয়েটা খেয়ালই করেনি। হঠাৎ পুরুষালী গম্ভীর কণ্ঠ শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই শীর্ণকায়া ঈষৎ কেঁপে ওঠে। এত কেঁদে কি লাভ মেয়ে? মৃত মানুষের জন্য সকল ভালোবাসা মূল্যহীন। বোকা ত্রিদা, এমনটা কেন করলে? একটাবার সুযোগ দিত না হলে আমাকে বলতে, আমি কৌশিককে নিয়ে অনেক দূরে চলে যেতাম। আমি সেই জীবন বইতে পারছি না। কৌশিকের পরিবর্তন আল্লাহ আমাকে নিয়ে নিত। আমরা মানুষেরা এমনই, একটু ইউনিক বলতে পারো। বেশি ভালোবাসা পেলে কদর করতে জানি না, আবার সেই ভালোবাসা না পেলে দেওয়ালে কপাল ঠুকে কিংবা সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে মরি। এখন কি তবে আমার সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়া উচিত? জায়ানের কপালে নিগুড় ভাঁজের সৃষ্টি হয়। ভ্রুযুগল কুঁচকে চেয়ে থাকে কিউট সময়। তারপর কি হবে মেয়ে? মুক্তি পাবো? মুক্তি পাওয়া বুঝি এত সহজ? সহজ না হলে কৌশিক এত দ্রুত কিভাবে মুক্তি পেল? কৌশিক পেয়েছে বলে তুমিও পাবে, এটা কোথাও লেখা আছে? সেটাই তো, সেলিনের ভাগ্য কখনো সহায় হয় না। এই 5 বছর কত মানুষ মরে যায়, কিন্তু আমি মরি না। এমন কথা বলতে নেই মেয়ে। তোমার ফ্লাইট কখন? দুপুর 2টো। জবাব পেতেই হাত ঘড়িতে সময় দেখে নেয় জায়ান। এখনো বেশ কয়েক ঘন্টার সময় আছে। আচ্ছা চলো তবে, জীবন খুব ছোট্ট, চাইলেই একটা সুযোগ নিজেকে দিতেই পারো। আমি উপলব্ধি করতে পারি আমার দগ্ধ হৃদয়ে আর কখনো ভালোবাসার জন্মাবে না। নিস্তেজ গলার স্বর শার্লিনের। এক হৃদয়ে একবারই ভালোবাসা জন্মায়। আমি তোমার নিজেকে সুযোগ দিতে বলেছি, দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে নয়। শার্লিন অবাক চোখে জায়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জায়ান একবার আর চোখে দেখে, তবে কোনো প্রতিক্রিয়া করে না। দৃষ্টি তরুর শাখা প্রশাখায় ভাসমান। শার্লিন দৃষ্টি ফিরিয়ে শেষবারের মতো কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রয় নিজের না হওয়া ভালো মানুষটার কবরের দিকে। মুচকি হেসে বিড়বিড় করে আওড়ায়, তুমি আমার ভাগ্যে না থাকলে বুকের বাম পাশে ছিলে, আছো আজীবন থাকবে। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ায় না, অগোছালো পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। জায়ান সবটাই শুনেছে, কেবলমাত্র অধৈর্যে একটু প্রসারিত হয়। তাচ্ছিল্য হাসে ক্ষীণ। শার্লিন গাড়িতে উঠে বসতে জায়ান এসে ড্রাইভিং সিটে বসে। মুখ দিয়ে একটা অক্ষরও উচ্চারণ করে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। একটানে মেইন রোডে উঠে আসে। কয়েক মিনিট পেরোতেই গান প্লে করে। মৃদু শব্দে ভেসে আসে বাংলা গানের কিছু লাইন।
গান চলমান। শার্লিন নীরবে চোখের জল ছড়ায়। কান্নার দাপটে থেকে থেকে দেহখানা কেঁপে উঠছে। গাড়ির সিটের সাথে হেলান দিয়ে নেত্রযুগল বুঝে মটকা মেরে পড়ে থাকে, যেন মেয়েটা মৃত। জায়নের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ভালোবাসা হারিয়ে সবাই হয়তো নিজেকে দ্বিতীয় সুযোগ দিতে পারে না। পাবো না জেনেও ভালোবাসার যাতনা একটু বেশিই বোধ হয়। দুপুর 2:15। চৌধুরী বাড়ির প্রাঙ্গণে গাছের ছায়াতলে বসে খেলা করছে আয়াস আরিশার 2.5 বছরের ছোট্ট ছেলে আমিরাব এবং তাবান অনামিকার 1.5 বছরের ছোট্ট মেয়ে তানায়া। আধো আধো বলিতে নিজেরা নিজেদের মাঝে কথা বলছে আর হেসে কুটি কুটি হচ্ছে। ওদিকে আরিশার অনামিকা ওদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে। এখন খোঁজার দায়িত্বে আছে তাবান এবং আয়াস। দুই ভাই কথা বলতে বলতে বাড়ির পুকুরের সাইডে যেতে একটা গাছের আড়ালে দুজনকে দেখতে পায়। ওরা দ্রুত সেদিকে এগিয়ে যায়। বাচ্চা দুটো নিজেদের শরীরে কাদা পানি লাগিয়ে পরিহিত পোশাক নষ্ট করে ফেলেছে। আরেকবার শাওয়ার না নিলেই নয়, অথচ কিছুক্ষণ আগে ওদের গোসল করিয়ে পরিপাটি করে দিয়েছে আরিশা অনামিকা। বাবাদের দেখতে দুজনে খুশিতে লাফিয়ে ওঠে। শরীরে ওই কাদা পানি নিয়েই ছুটে যায়। এক লাফে কোলে উঠে পড়ে। আয়েশের শুভ্ররঙা পাঞ্জাবির দফারফা অবস্থা, তবু এক বিন্দু রাগ না করে উল্টো মুচকি হেসে আমিরাবের গালে চুমু বসিয়ে দেয়। পাপ্পা। বলুন পাপ্পা। মা বক্কা। মা বকা তো দিবেই পাপ্পা। দেশে এই কি অবস্থা করেছেন? খেয়েছেন দুপুরে? ছোট্ট আমিরাব দুদিকে মাথা নাড়ায়, যা অর্থ না। আয়াস হতাশ হয়ে জিজ্ঞাসা করে, মা খুঁজছে তো পাপ্পা, খেতে হবে, চলুন। কেলা কব্ব। বাবা ছেলের কথার মাঝে তানায়া চোখ দুটো গোল গোল করে তাবানের পেছনের দিকে চিল্লিয়ে ওঠে, মা। সবাই পুচপুর দৃষ্টি লক্ষ্য করে সেদিকে তাকায়। আরিশার অনামিকা দাঁড়িয়ে আছে। তানায়া ভয় পাচ্ছে, অথচ আমিরাব মিটিমিটি হাসছে। ওরা সামনে এগিয়ে আসে। অমনি আমিরাব বলে, পাপার কুলে আছি। ছেলের কথায় আরিশার চোখ দুটো ছোট ছোট করে ফেলে। কথার মর্মার্থ বুঝতে না চাইতেও হেসে ওঠে। সবাই ততক্ষণে উচ্চস্বরে হাসছে। আয়াস আমিরাবকে বুকের মাঝে জড়িয়ে নেয়, কপালে চুমু খায়। ঠিক বাবা, তুমি তোমার পাপ্পার কোলে আছো, তোমার মা কিছুই করতে পারবে না। রাখো তোমার কথা। কি ভাবছিস আমিরাব? তোর বাবার কোলে আছিস বলে আমি কিছুই বলতে পারবো না? আজ মার দিব তোকে। শুধু ড্রেস নষ্ট করিস। পাপা তাস তাস মা। কথাটা বলে নিজে নিজে হেসে কুটি কুটি আমিরাব। সাথে যোগ দিয়েছে ছোট্ট তানায়া। পিচ্ছে মেয়েটা কি বুঝলো কে জানে। আরিশা হতবাক, এই ছেলে এত দুষ্টু কিভাবে হলো। আয়েশের দিকে তাকায়। আয়েশ আবারও হাসে। সে তার চাচুর কার্বন কপি হানি। বিশ্বাস করো, রিদি তো ছোটবেলায় আমাকে আর মাকে ঠিক এভাবেই নাকে দড়ি দিয়ে ঘোরাতো। পরপরে আমিরাবের দিকে তাকায়। এক্ষুনি শাওয়ার নেওয়া প্রয়োজন, নিজেরও ফ্রেশ হতে হবে। সামনের দিকে অগ্রসর হয়। চলুন পাপ্পা, শাওয়ার নিতে হবে। আত্মা। খুশিতে হাততালি দিয়ে ওঠে ছোট্ট আমিরাব। পানি তার ভীষণ পছন্দের। তার খেলার সরঞ্জাম মানেই পানি মাস্ট। ওদের দিকে তাকিয়ে তানায়া ও বাসার ভেতরে যাওয়ার বায়না ধরে। বাবা বালি। তাবান মুচকি হেসে মেয়ের ফুলো ফুলো গাল দুটিতে আদর দিয়ে সামনের দিকে হাঁটা ধরে। এতক্ষণে অধর নাড়ায় অনামিকা। মুখটা একটু ভার দেখায়। এতক্ষণে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছিল। আজ সবাই একসাথে থাকলে কত ভালো হতো ভাবি। পরিমা, মেহরাজ সোনা, মৌনতা, আমাকে খুব মিস করছি আমি। এত এত সুখের মাঝেও কোথাও যেন একটু কিন্তু রয়েই গেছে। শান্তি পাই না এক দণ্ড। আরিশা পুকুরের স্বচ্ছ সলিলে দৃষ্টি নিবদ্ধ রাখে, স্নান হাসে। ওই কিন্তু আজীবন কিন্তুই থেকে যাবে। ওটার কোনো সমাধান নেই অনু। আজকাল বুক পড়ে ভীষণ, মন চায় ছুটে চলে যায়, ওদের এক পলক দেখে আসি। জীবন
ছোট্ট জীবনে এত যাতনা সহ্যাতীত অনু। অনামিকার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে, তবে কান্নার ফুরসত পায় না। বাড়ির ভেতর থেকে ডাক ভেসে আসে। তাবান ডাকছে, নিশ্চয় তানিয়া ঝামেলা করছে। শাওয়া নিতে ঘাড় বাঁকিয়ে বসেছে। ত্বরান্বিত হস্তযুগল আনন মুছে বাড়ির দিকে পা বাড়ায়। আরিশার উদ্দেশ্যে বলে, ভাবি আসুন, অনেক বেলা হয়েছে, খেতে হবে। তুমি যাও, আমি আসছি। অনামিকা আর দাঁড়ায় না, হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে চলে যায়। সংসার জীবনে মেয়েদের শোক পালন করার সময় কোথায়? যেখানে নিজেকে নিয়েই ভাবার সময় মেলে না, সেখানে আবার শোক পালন করা। সংসার জীবনে মেয়েদের শোক পালন করার সময় কোথায়? যেখানে নিজেকে নিয়েই ভাবার সময় মেলে না, সেখানে আবার শোক পালন করা বড় বিলাসিতা। আরিশা ফুপিয়ে কেঁদে ওঠে। ভাইয়ের জন্য বুকটা যন্ত্রণায় পিষ্ট হয়। মানসপটে নিজেদের শৈশব ভাসে। আজ সেসব কেবলই সোনালি অতীত, আর কেউ নেই। মানুষ ফাঁকি দিয়ে চলে যায়, অথচ তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো আমৃত্যু পোড়ায়। এ যেন বিনা অপরাধে কারাদণ্ডে শাস্তি। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, ওপারে ভালো থাকিস ভাই, তোর আরও তোকে ছাড়া একটুও ভালো নেই। এতগুলো বছরেও তোকে চিরতরে হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারিনি। এই শোক মৃত্যু বয়ে বেড়াতে হবে আমাকে। এত বড় শাস্তি আমায় না দিলেও পারতিস। সন্ধ্যা 7:15। কবরস্থানের চারপাশে ল্যাম্পপোস্টের মৃত নিয়ন আলোয় আলোকিত। ধরিত্রীর বুকে আধার নামলেও ওখানে আশেপাশের সবটা দৃশ্যমান। বয়ে চলেছে ঠান্ডা ঝিরিঝিরি পবন। অম্বরে খণ্ড খণ্ড কাদম্বিনীর দল ছড়িয়ে ছিটিয়ে উড়ে চলেছে। কয়েক বছর পুরনো একটা কবরের নিকট একটা মানব ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। মাধবীলতা, তুমি আমার অমরণ প্রেম তৃষ্ণা, যা অন্য কিছুতেই মিটবে না। তোমার অপেক্ষার প্রহর শেষ হতে চলছে। শীঘ্রই আমি তোমার কাছে আসব। আজকাল এই জীবনে বড় ক্লান্ত লাগে, শ্বাসটা নিতেও অলসী লাগে আমার। একটু থামে, আলগোছে কবরের পাশটায় বসে, দু হাতে মাটি স্পর্শ করে। গত কয়েকদিন আগে কবরে নতুন মাটি দিয়েছে তাইফ। 6 বছর আগের পুরনো কবর, অথচ দেখে তা বোঝার সাধ্য নেই। দেখে মনে হবে নব্য হওয়া কোনো এক রানীর কবর। এতটাই পরিচর্যা করে রাখা হয়। দিন ফুরিয়ে যাচ্ছে, উপরে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। আর কখনো কোনো কিছু ঠিক হবে না মাধবীলতা। এখন আমার লম্বা একটা ঘুম দরকার, যে ঘুম আর কখনো ভাঙবে না। ইস, তাইফরা যদি ত্রিধাদের মতো খুব সহজেই নিজেদের মুক্তি দিতে পারত। শেষের লাইনটা বড্ড অসহায় শোনায়, যেন ইহজীবনের জাগতিক সকল কষ্ট আফসোস লুকিয়ে আছে কথাটার মাঝে। সহসা আকাশ ফুঁড়ে ঝিমঝিমিয়ে বৃষ্টি নামে। অসময়ের আওলা মেঘের বৃষ্টি, ক্ষণস্থায়ী, কিছু সময়ের ব্যবধানে তাইফকে ভিজিয়ে দেয়। শরীরে জড়ানো কালো শার্টটা দেহের সাথে এটে সেটে লেগে যায়। বৃষ্টি আজ বড় উপকার করলো তাইফের। লোচনদয় বুঝে নিজেকে ওভাবে বর্ষণের মাঝে সঁপে দেয়, চোখের জল ছাড়ায় নীরবে নিভৃতে। কেউ টের পায় না। বৃষ্টির বড় বড় ফোঁটায় ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যায়। কিন্তু মনের ক্লেশ কষ্ট সেগুলো ওগুলো তো বিলীন হওয়ার নয়। মৃত্যুর আগ অব্দি তাইফকেই বয়ে বেড়াতে হবে, কেউ ভাগ নেবে না। ওগুলো তাইফের ব্যক্তিগত যন্ত্রণা, কেবলমাত্র নিচের। প্রকৃতিও বোধহয় আজ সর্বহারা প্রেমিক পুরুষের হৃদগহীনে পরম যত্নে রাখা যাতনা অনুভব করে। তাই বৃষ্টির বেগ ক্রমশ বাড়িয়ে দেয়। গগনও নিজেও জল ছড়ায় নিয়তির কাছে হেরে যাওয়া দুর্ভাগা তাইফের কাছে। অদূর থেকে ভাসমান হয় নাম না জানা কিছু বিহঙ্গের গুঞ্জন। এই হঠাৎ বর্ষণে তাদের সুখের জীবনে ব্যাঘাত ঘটিয়েছে সহজেই বোঝা যায়। তাই চোখ জোড়া বুঝে সিক্ত স্নান কম্পিত স্বরে আওড়ায়, শূন্য থেকে শুরু আমার জীবন, শূন্যতেই আমি শেষ। ঢাকায় আজ বেজায় গরম পড়ছে। এখন মধ্যরাত, ঘড়ির কাঁটায় দখলদারিত্ব 12টার ঘরে, অথচ প্রকৃতি নির্লিপ্ত। ভ্যাবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
বেডপের শাখা প্রশাখা গুলো স্তব্ধ। ওরা যেন কসম কেটেছে একটুও নড়বে না। ওরা ভাগ্যের মতো করেই মানুষের শরীরও চালাবে। শান্ত এবং মায়া নিজেদের ঘর সংলগ্ন বেলকনিতে বসে আছে। শান্তর হাঁটুতে মাথা রেখে শুয়ে আছে মায়া। শান্ত ক্রমাগত হাত পাখা নাড়িয়ে বাতাস করে চলেছে। বিদ্যুৎ নেই। আল্লাহর রহমতে এখন শান্তর অবস্থান বেশ ভালো। কাজের ফাঁকে ফাঁকে নিজের পড়াশোনায় ব্যাক করেছিল শান্ত। অভাবের সংসারে খুব কষ্টে টাকা জমিয়ে বিসিএস এর জন্য বই কিনত। 1 বছর যাবৎ কাজ খাওয়া দাওয়া ব্যতীত সকল সময় নিজের সর্বোচ্চ চেষ্টা করে অবশেষে বিসিএস এর প্রথম ধাপ প্রিলিমিনারিতে টিকেছিল। ওই 1 বছরে শান্ত 24 ঘন্টার মাত্র 4 ঘন্টা করে ঘুমাতো। প্রিলিমিনারিতে টিকে যাওয়া যেন অদম্য ইচ্ছারও কয়েক গুণ বেড়েছিল। একে একে দ্বিতীয় ধাপ লিখিত এবং সর্বশেষ ধাপ ভাইভাতেও আল্লাহ তাআলা মুখ তুলে চেয়েছিলেন। বিসিএস এর আবেদনে ফরম পূরণ সহ আনুষঙ্গিক সকল খরচ করার মতো টাকা সে সময় শান্তর হাতে ছিল না। নিজের শেষ সম্বল অ্যান্ড্রয়েড ফোনটা বিক্রি করে ওগুলোর খরচ করেছিল। কিছু ধার দেনাও করতে বাধ্য হয়েছিল। শান্ত এখন ঢাকার একটা কলেজে বাংলা বিভাগের প্রফেসর পদে নিযুক্ত আছে। জীবন এখন শান্তিময় স্বস্তিময়, লাখ লাখ টাকার মালিক। কিন্তু অতীত সে দুর্বিষহ দিনের কথা আজও মনে পড়লে বুক ব্যথা হয় শান্তর। নিজের বেতনের নির্দিষ্ট অংশ প্রতি মাসে ইয়াতিমখানার দান করে শান্ত। ছোট্ট এই ক্ষণিকের জীবনের বহু রঙের সাথে পরিচিত হয়েছে শান্ত। না খেয়ে থাকার কষ্ট, ফুটপাতে জীবন কাটানোর মতো অভিজ্ঞতা সহ বহু অভিজ্ঞতা এই জীবনে অর্জন করেছে শান্ত। তাই সবার কষ্ট কম বেশি বুঝে ছেলেটা। ঢাকা শহরের সংরক্ষিত এলাকায় গড়ে উঠেছে 10 তলা বিশিষ্ট বড় একটা অ্যাপার্টমেন্ট। ওটার 3rd ফ্লোরে শান্ত ওর মায়াপরী এবং ওদের 5 বছরের রাজকন্যা আদ্রতাকে নিয়ে থাকে। 3 জনের ছোট্ট একটা মিষ্টি সংসার। মায়ের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়েছিল না, টাকারও সমস্যা ছিল। 1 বছর গ্যাপ দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। বর্তমান সেখানে অনার্সে অধ্যয়নরত আছে। ছোট্ট আদ্রতা গভীর তন্দ্রায় আচ্ছন্ন। ঘরের মধ্যে একটা চার্জার ফ্যান চলছে, সেজন্য আপাতত পুচকোর ঘুমের কোনো প্রকার ব্যাঘাত ঘটছে না। শান্ত একচিত্তে নিজের প্রিয়তমার দিকে চেয়ে আছে। ও জানে মেয়েটা কেবল চোখ বুজে আছে, এখনো ঘুমোয়নি। শান্ত শুধোয়, গরমে বেশি খারাপ লাগছে মায়াপুরে। মায়া আখি জোড়া খোলে না, ওভাবে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। শান্ত ইদানিং খেয়াল করছে বিগত কিছুদিন ধরে মায়া কেমন অন্যমনস্ক থাকে, সবসময় মনমরা দেখায়। কিছু প্রশ্ন করবে করেও করা হয় না। মূলত সেই সময় সুযোগ পায় না শান্ত। আজ সুন্দর একটা নিস্তব্ধ পরিবেশ, সুযোগটা হাতছাড়া করা যাবে না। জিজ্ঞাসা করে, মায়াপুরে মন খারাপ আপনার? আজকাল একটু বেশি ভাবুক দেখায় আপনাকে। মায়া এই পর্যায়ে আখি জোড়া মেলে তাকায়। শান্ত হাস্যোজ্জ্বল মুখমণ্ডলে দৃষ্টি স্থির রাখে কিয়ৎ সময়। এক প্রশ্নেই মনের মাঝে তোলপাড় করতে থাকা কথাটা বলে। মায়া মিথ্যে বলতে পারে না। মন তো একটু খারাপই, গ্রামের কথা খুব মনে পড়ছে। নানা ভাই নানিমুনি কেউ তো আর নেই, কোথায় যেয়ে থাকবেন? ওই বাড়িতে মেয়ে দাঁড়াতে পারবেন? এখন তো কেঁদে কুটে ভাসাবেন। আমিও যাব, আমার বাড়ি ওটা। আমার শৈশব জড়িয়ে আছে ওই আধা ভাঙ্গা ঘরটার সাথে। আমার জীবনের সবচেয়ে সুখকর সময় কেটেছি এই মাটির ঘরে। আচ্ছা মায়াপুরী, শুনুন, ওখানে আপনাদের জমি যতটুকু আছে ততটুকু জায়গায় ছোট্ট পরিসরে একটা সুন্দর বাড়ি করা যাবে। আমরাও মাঝে মধ্যে ছুটিতে যে ওখানে থাকতে পারবো। প্রস্তাবটা নিঃসন্দেহে মন খুশি করার মতো, কিন্তু মায়া একটুও খুশি হয় না। উল্টো চোখ জোড়া ছলছল করে ওঠে। আমি ওই বাড়ি ভাঙবো না। মায়ের চোখের কোণে জমে থাকা পানি শান্তর নজর এড়ায় না। হাসে ছেলেটা। আল্লাহ, মেয়েটা এত কাঁদতে পারে। চোখ তো নয় যেন সমুদ্র। ওটা ভাঙবো কখন বললাম? তাহলে? মায়া ভ্রু কুঁচকে বলে, বাড়ির সামনে আপনাদের উঠোনের কথা বলছিলাম, ও জায়গাটাও বেশখানে। মায়ের বদন জুড়ে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ে। উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, তাহলে তো খুব ভালো হবে। আদ্রতার বাবা। শান্ত ঘাড়টা কিঞ্চিত নামিয়ে মায়ের কপালে অধর ছুঁয়ে দেয়। মেয়েটার মুখের হাসি প্রসারিত হয়। আচ্ছা, আমি আগামীকালই এই বিষয়টা নিয়ে দেখছি। এবার গ্রামে যেয়ে আপনাদের বাড়িতে যাব। গ্রামে আমার কোনো বাড়ি নেই মায়াপুরে।
পুরুষালী হাসি খুশি মুখটা অকস্মাৎ গম্ভীর কঠিন হয়ে ওঠে, গলার আওয়াজে রাগ স্পষ্ট। মায়ার কথা এগোনোর সাহস পায় না, ছোট করে কথার সায় জানায়, আচ্ছা। শান্তর মাঝে কোনো হেলদোল দেখা যায় না, দূরাকাশে দৃষ্টি রেখে কিছু হয়তো ভাবছে। ইস, এই কথাটা মায়া না বললেও পারতো। এখন মানুষটার মন খারাপ হয়ে গেল। মায়া ফের বলে, সরি। না, এবারও শান্তর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। মায়ের মনটা খারাপ হয়। পরক্ষণে কিছু একটা ভাবতে বাঁকা হাসে, মুখটা একটু উঠিয়ে শান্তর অধরে আলতো করে অধর ছুঁয়ে দেয়। ব্যাস, সাথে সাথেই কাজ হয়। শান্ত অবাক নয়নে মায়ের দিকে তাকায়। একটু না বেশ অবাক হয়েছে ছেলেটা। মায়া ততক্ষণে উঠে বসেছে, ও খিলখিল হাসছে। শান্ত নিজেকে আরো একবার খুঁয়ে বসে নিজের প্রিয়তমার মাঝে। হাসির সুমিষ্ট গুঞ্জন হৃৎপিণ্ডের গতি ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। শান্ত ঘাটটা একটু এগিয়ে আনে, মুখটা মায়ের কান বরাবর এগোয়। আপনার হাসি আমার বুকে ঝড় তুলেছে মায়াপুরী। সুনামি টর্নেডো বয়ে চলেছে। আপনাকে 2 বাচ্চার মা বানানো না অবধি এই ঝড় থামবে না। তৎক্ষণাৎ মায়ের কান দুটো গরম হয়ে ওঠে, মুখটা লালচে আভায় ছেয়ে যায়। লজ্জায় মুখ নামিয়ে নেয়। পরক্ষণে শান্ত কিছু বুঝে ওঠার আগে ওর বুকে মৃদু ধাক্কা দিয়ে ওখান থেকে উঠে দৌড়ে ঘরের ভেতর চলে যায়। হাসতে হাসতে প্রাণোচ্ছল কণ্ঠে বলে, আগামী 1 বছর আমার কাছে আসবেন না, নির্লজ্জ পুরুষ। আপনি আজকাল কেমন যেন লাগাম ছাড়া হয়ে গেছেন। বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। মায়ের কথায় শান্ত উচ্চ শব্দে হেসে ওঠে। মায়াও ঘরের ভেতর থেকে হাসছে। জীবন সুন্দর। সর্বহারা মায়াদের জীবনে শান্তর মতো কাউকে পেলে সেই জীবন ভীষণ সুন্দর। ওদের হাসির শব্দে কুটি আর্দ্রতায় ঘুম ভেঙে যায়। হাত পা ছুঁড়ে কেঁদে কেঁদে ওঠে। মায়া দ্রুত কোলে উঠিয়ে নেয়। এখন এই দোষ কার হাতে পড়ে শান্তর খুব করে জানা আছে। মায়াপুরী, আমি কিন্তু নির্দোষ। আমার ঘাড়ে দোষ চাপাবেন না। মায়া মাত্রই কিছু বলার জন্য ওষ্ঠজোড়া ফাঁক করতে নিচ্ছিল, শান্তর কথাটা শ্রবণ হতেই চুপ হয়ে যায়। সবটাই শান্ত খেয়াল করে আর তাতেই মুচকি হাসে। শান্ত এক দৃষ্টিতে নিচের মায়াপরী এবং কলিজার টুকরো মেয়ের দিকে চেয়ে থাকে। নিজের এই জীবনের সবটুকু সুখ ওইখানে নির্ধারিত। প্রতিবারের মতো আজ আবারও মন থেকে তাইফকে ধন্যবাদ জানায়। ভাগ্যিস সেদিন ছেলেটা মায়াকে গ্রহণ করেনি, তাই তো এত সুন্দর রূপকথার মতো একটা জীবন পেয়েছে শান্ত। নিজের মায়াপরে নিজের প্রিয়তমাকে পেয়েছে। মুচকি হেসে পড়ে, আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের প্রতীক সুইজারল্যান্ডের বুকে রাত নেমেছে। দূরাকাশে দেখা মিলেছে সুন্দরী শশীর। নিজের মৃদু আলোয় ঝলমলিয়ে তুলেছে প্রকৃতি। বইছে শীতল হাওয়া। রাস্তার পাশে ঘেঁষে দোতলা একটা বাড়ি বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির প্রাঙ্গণে মাদুর বিছিয়ে আড্ডায় মজেছে ছোট্ট এক পরিবার। মাদুরের চারপাশে ঘিরে পরিবারের সদস্যদের অবস্থান। মাঝখানে সন্ধ্যার নাস্তা রাখা, যেমন মুড়ি মাখা, কিছু ভাজা পোড়া, সঙ্গে চা। হৃদিতের ঘাড় ধরে ঝুলছে 2 বছরের ছোট্ট মেহরাজ। সে খাচ্ছে কম, বাবাকে জ্বালাচ্ছে বেশি। মৌনতা একটু গম্ভীর স্বভাবের, নামের মতো স্বভাবেও ভীষণ মিল পরিলক্ষিত। কথা একদম কম বলে, 2-একটা কথা বললেও বাবার সাথে। মায়ের সাথে সবসময় লেপ্টে থাকে, অথচ কথা বলে না বললেই চলে। মেহেরাজ মৌনতা টুইন্স। মৌনতা 3 মিনিটের বড় আর মেহেরাজ ছোট। পরে ভীষণ মিশুকে। বয়স এখন তার 5। মুখ দিয়ে কথার ফোয়ারা ছোটে। আর মেহরাজ, সে তো দুষ্টু বুদ্ধির কারখানা। ছোট্ট মেহরাজ ডাকে, বাবা। হৃদিত প্রত্যুত্তরে বলে, বলুন প্রিন্স। মাম্মা নেগে। হৃদিতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ছোট্ট মেহরাজ। হৃদিত মেহরিমার দিকে তাকায়। সত্যি আজ দুপুর থেকে বেজায় রেগে আছে মেহরিমা। দোষ অবশ্য হৃদিত সহ বিচ্ছু বাহিনীর। মেহরিমার বলা একটা কথাও শুনছে না আজকাল। সংসারের কাজ সব সামলিয়ে ছোট ছোট বাচ্চাগুলো সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মেয়েটাকে। অপরদিকে হৃদিত আজকাল পাহাড় নদী যেন বেশি টানে। সেখানেই দিনের বেশিরভাগ সময় পার করে। নিরিবিলি পরিবেশে নিজের আলাদা একটা জগৎ গড়ে উঠেছে হৃদিতের। আজ মেহরিমার আদেশে সকাল 10টা নাগাদ 1 ঘন্টার জন্য বিচ্ছু বাহিনীকে নিয়ে বের হয়েছিল হৃদিত।
বিশ্ববাহিনী অনেক দিন পর ছাড়া পেতেই আর বাসায় ফিরতে চাইছিল না। হৃদিত সুযোগও পেয়েছিল, হাতছাড়া করেনি। এদিকে ঘোরাঘুরির মাঝে কখন যে ঘড়ির কাঁটা দুটোর ঘরে ঘাটে বেঁধেছে হৃদিত খেয়ালই করেনি। দুর্ভাগ্যবশত ফোনটাও সাইলেন্ট ছিল।